আজ আমরা আলোচনা করব তোমাদের একটি জটিল টপিক অর্থাৎ বৃদ্ধি ও বিকাশ। আমরা আজকে এই টপিকটি নিয়ে আলোচনা করব। এই টপিকটি অনেকের জটিল বলে মনে হয়, কিন্তু আমি তোমাদের বলছি আজকের এই ক্লাসটি করে নাও, তাহলে আজকের পর থেকে এই টপিকটা কোনোদিনই জটিল বলে মনে হবে না। তো চলো আজকের ক্লাসটি শুরু করি। তো দেখো, বৃদ্ধি ও বিকাশ আমরা প্রথমে জানব। আমাদেরকে প্রথমে জানতে হবে বৃদ্ধি জিনিসটা কী। আমরা প্রথমে জানব বৃদ্ধি কাকে বলবো। বৃদ্ধি কথাটা, এই বৃদ্ধি কথাটার অর্থ কী? তো দেখো, বৃদ্ধি কথার অর্থ কোনো আমাদের দেহে যে সমস্ত উপযোগী প্রক্রিয়ায় বিভিন্ন উপাদান সংশ্লেষ হয়, আর সেই উপাদান সংশ্লেষের ফলে দেহের আকার, আয়তন, শুষ্ক ওজন এগুলোর পরিবর্তন হয়, তাকে বৃদ্ধি বলে। তো বৃদ্ধি কাকে বলবো? নাকি আকার, আয়তন ও শুষ্ক ওজনের পরিবর্তন, একেই আমরা বলবো বৃদ্ধি। তো এটা হচ্ছে বৃদ্ধি। বৃদ্ধি কি? নাকি যে কোনো প্রক্রিয়ায় আমাদের দেহের আকার, আয়তন, শুষ্ক ওজন এগুলোর পরিবর্তন হওয়াকে আমরা সাধারণত বৃদ্ধি বলি। আর উচ্চতার পরিবর্তনকে আমরা বৃদ্ধি বলি। এবার আমরা জানবো বিকাশ। বিকাশ আমরা কাকে বলবো? বিকাশ কিন্তু কারো নাম না, এটা একটা বৈজ্ঞানিক নাম। বিকাশ কাকে বলবো? নাকি কোনো একটি, এই যে আকার, কোনো একটি জীবের যেখানে উৎপন্ন জীবের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেই জীবের আকার, আয়তন, শুষ্ক ওজন এই সমস্ত পরিবর্তনকেই আমরা বলবো বিকাশ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাবতীয় পরিবর্তনকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাবতীয় পরিবর্তন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাবতীয় পরিবর্তনকে আমরা বিকাশ বলবো। তো বৃদ্ধি ও বিকাশ আমরা জেনে গেছি। বৃদ্ধি এগুলোর পরিবর্তনকে বৃদ্ধি বলে, আর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা পরিবর্তন হয় তাকেই বিকাশ বলে। আচ্ছা, তো এগুলো আমাদের বৃদ্ধি ও বিকাশের সংজ্ঞা আমাদের মনে রাখার কোনো দরকার নেই। এগুলো ভুলে গেলেও কোনো অসুবিধা হবে না, এগুলো আমাদের পরীক্ষায় কোনো দিন দেবে না। আমাদের যেটা দিবে সেটা হচ্ছে পার্থক্য। পার্থক্য ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পার্থক্য বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য। বৃদ্ধি ও বিকাশের মধ্যে আমরা পার্থক্য এবার জানব। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিভিআই অনেকটা ইম্পর্টেন্ট এটা। তো আমরা এদের মধ্যে পার্থক্য তিনটা জানব, তিনটা মোট প্রধান পার্থক্য জানব। তো প্রথম যেটা পার্থক্য সেটা হচ্ছে সহায়ক। তোমরা পার্থক্যের যেভাবে বক্স করবে, এভাবে একটা বক্স ফর এক্সাম্পল নিলাম, এর মধ্যে এইভাবে একটা টান দিলে এইভাবে একটা ছোট ঘর করবে, তারপরে দুটো বড় ঘর করবে। এখানে থাকবে বিষয়, এখানে থাকবে বৃদ্ধি, এবং এখানে থাকবে বিকাশ। আমাকে বিষয়টা করতেই হবে, বিষয় ছাড়া পার্থক্য অর্থহীন। আমাদেরকে বিষয়টাই দিতে হবে। এক্সামিনার কিন্তু বিষয়ের উপর ফোকাস করবে। বিষয়টা তোমার দেখে নিলে তোমার পার্থক্যটা না পড়লেও এক্সামিনার নাম্বার দিয়ে দিবে, কিন্তু বিষয়টা তোমার থাকা উচিত। তো প্রথম যে বিষয় সেটা হচ্ছে সহায়ক। সহায়ক, তো প্রথম আমাদের বিষয় হলো সহায়ক। সহায়কে আমরা এখানে কি লিখব? বৃদ্ধির ক্ষেত্রে যেটা লিখব, যে বৃদ্ধি বিকাশের উপর নির্ভর করে না। বিকাশের সাহায্য ছাড়া বৃদ্ধি ঘটে সম্ভব, কিন্তু বিকাশ বৃদ্ধি ছাড়া সম্ভব নয়। কি বললাম, কথাটা বোঝা গেছে? বৃদ্ধি বিকাশ ছাড়া সম্ভব, কিন্তু বিকাশ বৃদ্ধি ছাড়া সম্ভব নয়। তো বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক, বৃদ্ধি বিকাশের সহায়ক, বিকাশ বৃদ্ধির সহায়ক নয়। তো এক নম্বর সহায়ক, বা এটাকে আমরা লিখে দিতে পারি নির্ভরশীল। নির্ভরশীল, যেটা খুশি তোমার যেটা পছন্দ হয় এখান থেকে নিয়ে নিতে পারো। দুই নাম্বার যেটা পার্থক্য সেটা হচ্ছে সময়কাল।
সময়কাল। বৃদ্ধি কিন্তু একটি নির্দিষ্ট সময় পর্যন্তই ঘটে। উদ্ভিদের ক্ষেত্রে বৃদ্ধি একদম এর ক্ষেত্রে কোনো লিমিট নাই। বৃদ্ধির ক্ষেত্রে সময়কাল নির্দিষ্ট, কিন্তু বিকাশের ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, একটি জীব জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিকাশের ক্ষেত্রে সময়কাল থাকে। এগুলো তোমরা তোমাদের বইয়ে পেয়ে যাবে, আমি হিডেন টপিকগুলো দিয়ে দিচ্ছি। 3 নাম্বার হচ্ছে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য আমাদের জানতে হবে, বৈশিষ্ট্যটা ইম্পর্ট্যান্ট। কিছু না দিলে বৈশিষ্ট্যটা দিতেই হবে। বৈশিষ্ট্যটা কি নাকি বৃদ্ধির যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে বৃদ্ধির ক্ষেত্রে কেবলমাত্র দেহের শুষ্ক ওজনের পরিবর্তন হয়, বাস এটাই হচ্ছে এর বৈশিষ্ট্য। কিন্তু বিকাশের ক্ষেত্রে যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে, বিকাশের বৈশিষ্ট্যটা হলো যে কোনো জীবের গুণগত এবং পরিমাণগত পরিবর্তনকে বলা হয় বিকাশ। অর্থাৎ বৃদ্ধির ক্ষেত্রে কেবলমাত্র শুষ্ক ওজনের পরিবর্তন ঘটে, কিন্তু বিকাশের ক্ষেত্রে কোনো জীবের গুণেরও পরিবর্তন হয়, গুণগত পরিমাণগতও পরিবর্তন হয়। তো এই হচ্ছে বৃদ্ধি ও বিকাশের মধ্যে 3টা পার্থক্য, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এবার আমরা বৃদ্ধির কয়েকটি ধারণা জানবো। এবার আমরা জানবো সেটা হচ্ছে বৃদ্ধির ধারণা। বৃদ্ধির ধারণা এবার আমরা জানবো এক এক করে। বৃদ্ধির ধারণার মধ্যে বৃদ্ধির দশাটা আমাদের জানতে হবে, একে বলা হয় বৃদ্ধির দশা। বৃদ্ধির কয়েকটি দশা, যেমন প্রথম যেটা দশা সেটা হচ্ছে কোষ বিভাজন দশা। প্রথম দশা হচ্ছে কোষ বিভাজন দশা। বৃদ্ধির ক্ষেত্রে কী হয় নাকি কোষ বিভাজন দশায় মাইটোসিস, কোষ বিভাজন দ্বারা কোষের সংখ্যা বৃদ্ধি পায়। এক্ষেত্রে বৃদ্ধির দশা কোষ বিভাজন দশা। মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি দ্বারা, কোন কোষ বিভাজন? মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি দ্বারা কোষের সংখ্যা বৃদ্ধি পায়। এ দ্বারা বিভাজন পদ্ধতি কি হয়? কোষের সংখ্যা বৃদ্ধি পায়, কোষের সংখ্যা বৃদ্ধি। মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি দ্বারা কোষের সংখ্যা বৃদ্ধি পায়। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের বৃদ্ধির প্রথম দশা। দ্বিতীয় দশাটা কি? দ্বিতীয় দশা হচ্ছে কোষীয় আকার বৃদ্ধিকরণ দশা। কোষীয় আকার বৃদ্ধিকরণ দশা। কোষীয় আকার বৃদ্ধিকরণ দশা, কোষের আকার বৃদ্ধি পায়, কোষ বিভাজনের দ্বারা কোষের সংখ্যা বৃদ্ধি পেল। এবার এই যে কোষের সংখ্যাটা বৃদ্ধি পেল, কোষের সংখ্যার বৃদ্ধি পেলে কোষের আকারটাও বৃদ্ধি পাবে। যে সমস্ত কোষগুলো নতুন উৎপন্ন হলো সেগুলি জল আরও অন্যান্য কিছু পদার্থ শোষণ করবে, এর ফলে তাদের আকার বৃদ্ধি পাবে। তো এটা হচ্ছে বৃদ্ধির দ্বিতীয় দশা। দ্বিতীয় দশা হলো। তৃতীয় দশা যেটা হচ্ছে সেটা হচ্ছে কোষীয় বিভেদন দশা। কোষীয় বিভেদন দশা। কোষীয় বিভেদন দশায় কী হয় নাকি কোনো একটা কোষের যেটা আকার বৃদ্ধি পেল, কোষের বিভাজনের ফলে কোষের সংখ্যা বৃদ্ধি পেল, সংখ্যা যেটা বৃদ্ধি পেল সেটা কোষীয় আকার বৃদ্ধিকরণের মাধ্যমে সেটার আকার বৃদ্ধি পেল। এবার যেটা আকার বৃদ্ধি পেল সেটা আবার কোষীয় বিভেদন দশায় যেই কোষের আকারটা বৃদ্ধি পেল সেই কোষটা নতুন নতুন কোষ উৎপন্ন করে, নতুন নতুন স্নায়ু কোষ, তারপরে পেশি কোষ, বিভিন্ন ধরনের কোষ উৎপন্ন করে। তো একটি বড় কোষ থেকে কি উৎপন্ন হবে? স্নায়ু কোষ। এই পদ্ধতিতে কোষীয় বিভেদন দশায় স্নায়ু কোষ উৎপন্ন হয়, পেশি কোষ ইত্যাদি উৎপন্ন হয়।
তো এই হচ্ছে কোষীয় বিভেদন দশা। তো আমাদের হয়ে গেল কোষের বৃদ্ধির ধারণাটা আমাদের হয়ে গেল। এবার আমাদের জানতে হবে বিকাশের ধারণা। বিকাশের বিভিন্ন দশা, বিকাশের বিভিন্ন দশা আমাদের জানতে হবে। বিকাশের কয়েকটি দশা কি? একটা হচ্ছে বিকাশের প্রথম যেটা দশা সেটা হচ্ছে সদ্যোজাত। সদ্যোজাত সদ্যোজাত কথার অর্থ হলো যে যেই জীবটি সদ্য মায়ের থেকে জন্ম নিয়েছে, সদ্য জন্ম নেওয়া জীবটাকে বলা হয় সদ্যোজাত দশা। বিকাশের প্রথম দশা হচ্ছে সদ্যোজাত। আমরা বিকাশ সম্বন্ধে কি জানলাম? নাকি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এটা যদি জন্মের পয়েন্ট হয় তো এটা হলো মৃত্যুর পয়েন্ট। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সমস্ত পরিবর্তন ঘটে তাকে বলা হয় বিকাশ। তো বিকাশের যে প্রথম দশা জন্মের পরে সেটা হচ্ছে সদ্যোজাত। এক্ষেত্রে কয়েকটি বৈশিষ্ট্য আছে, যেমন এই সময় মায়ের মুখ চিনতে পারে, কান্না, এই সমস্ত বৈশিষ্ট্য জীবের মধ্যে থাকে। তো এগুলো তোমাদের বইয়ে তোমরা পাবে, দেখে নেবে। 2 নাম্বার যেটা দশা সেটা হচ্ছে শৈশব। আচ্ছা, সদ্যোজাতের কিন্তু বয়সটা আমাদের জানতে হবে। সদ্যোজাতের বয়স কত? নাকি প্রসব থেকে প্রথম 1 মাস পর্যন্ত, প্রথম 1 মাস পর্যন্ত সময়কালকে বলে, প্রথম 1 মাস পর্যন্ত সময়কালকে বলে সদ্যোজাত। শৈশব কতটা? নাকি দ্বিতীয় মাস থেকে 10 বছর পর্যন্ত, দ্বিতীয় মাস থেকে 10 বছর পর্যন্ত সময়কাল। দ্বিতীয় মাস থেকে 10 বছর পর্যন্ত সময়কালকে বলা হয় শৈশব। এর ক্ষেত্রেও কয়েকটি বৈশিষ্ট্য আছে, যেমন শিশুর বৃদ্ধি মাঝারি মাত্রায় ঘটে, ধীরে ধীরে চেষ্টীয় ক্রিয়াগুলো বিকশিত হবে, যেমন দৌড়ানো, লেখাপড়া, এই সমস্ত। ঠিক আছে, তো আমাদের দ্বিতীয় দশাও জানা হয়ে গেছে। এবার যেই দশাটা 3 নাম্বার দশা, সেটা কি? 3 নাম্বার দশাটি হলো বয়স সন্ধি। বয়স সন্ধি 3 নাম্বার দশাটি হচ্ছে বয়স সন্ধি। বয়স সন্ধির বয়স কতটা? নাকি এখানে বয়স হচ্ছে 10 থেকে 19 বছর, 10 থেকে 19 বছর পর্যন্ত সময়কাল 10 বছর পর্যন্ত, 10 থেকে 19 বছর পর্যন্ত সময়কালকে বলা হয় বয়স সন্ধি। বয়স সন্ধির কয়েকটি বৈশিষ্ট্য কি? বয়স সন্ধির যেমন কয়েকটি বৈশিষ্ট্য হলো যে এখানে দ্রুত দৈহিক বৃদ্ধি ঘটে, আর এই বয়সে ঝুঁকি নেওয়ার প্রবণতাও বৃদ্ধি পায়, মনোযোগ, চিন্তাশীল, স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। তো এই হচ্ছে বয়স সন্ধি দশা। 4 নাম্বার যেটা দশা সেটা হচ্ছে পরিণত দশা। পরিণত দশার বয়স কতটা? নাকি 19 বছর থেকে 60 বছর পর্যন্ত, 19 বছর থেকে 60 বছর পর্যন্ত সময়কাল। 19 বছর থেকে 60 বছর পর্যন্ত সময়কালকে বলা হয় পরিণত দশা। ঠিক আছে, পরিণত দশায় আমরা কি জানি? পরিণত দশায় আমাদের নিজের পরিবারের দায়িত্ব আছে। ঠিক আছে, তো এই হচ্ছে পরিণত দশা। লাস্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে বার্ধক্য। 5 নাম্বার হচ্ছে আমাদের বার্ধক্য বা অন্তিম পরিণত দশা। অন্তিম পরিণত দশা,
এই সময়কালকে বলা হয় অন্তিম পরিণত দশা। তো এর বয়স কতটা নাকি 60 থেকে মৃত্যু পর্যন্ত সময়কালকে বলে কি নাকি বার্ধক্য বা অন্তিম পরিণত দশা। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে আমাদের দেহের বিভিন্ন রকম রোগ ব্যাধি ইত্যাদি সমস্যার সৃষ্টি হয়। তো এই হচ্ছে আমাদের বিকাশের ধারণা, বিকাশের বিভিন্ন দশা। তো আজকে আমাদের বিকাশ, বৃদ্ধি ও বিকাশ চ্যাপ্টারটি শেষ হয়ে গেল। তো এই ছিল আমাদের আজকের ক্লাসটিতে কোথাও যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে কমেন্টে জানাবে, আর ক্লাসটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। ক্লাসটি ভালো লাগলে ক্লাসটিতে একটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।